ওকে, তো এখানে বলছে যে মেমোরি হচ্ছে একটা ফিজিক্যাল ডিভাইস যেটা হচ্ছে আমরা ব্যবহার করি স্টোরেজের জন্য। তারপরে আমরা ব্যবহার করি মেমোরির হায়ারার্কি। মেমোরি হায়ারার্কি কোনটা বুঝছো? না স্যার। মেমোরি হায়ারার্কি জানো না? ওইটা হচ্ছে তোমার একদম সব থেকে এরকম একটা ডায়াগ্রাম যে থাকে, একদম উপরে থাকে হচ্ছে কি রেজিস্টার, তার থেকে একটু বড় কে ক্যাশ মেমোরি, তার থেকে একটু বড় কে, ও আচ্ছা আচ্ছা স্যার। তার থেকে একটু র্যাম, বড় কে তারপর হার্ড, হার্ড ডিস্ক, তারপর হচ্ছে এক্সটার্নাল ট্যাব মেমোরি, ড্রাইভার, হার্ড এগুলা। ডিস্ক। তো ওইটা আর কি। তো এটাকে বলা হয় সব থেকে মেমোরি। দাম বেশি হচ্ছে ক্যাশ সব থেকে দাম বেশি রেজিস্টারের। রেজিস্টার আর কি স্যার, কিন্তু ক্যাশ মেমোরি মানে কম থাকে আর কি, ওটার ক্যাশ দাম ভালো। মানে উপর দিকে যত যাবা, এটার উপর দিকে যত যাবা তত বেশি দাম সাইজ, তত সাইজ বেশি। সাইজ ছোট হবে, দাম তত বাড়বে, কিন্তু মেমোরি জি স্যার। ফাস্টার হবে। আর নিচের দিকে যত যাবা হ্যাঁ, সাইজ তত বাড়বে, স্লোয়ার হবে, অনেক বেশি স্লো হবে এটা, কিন্তু দাম দামও কমবে। কমবে। দাম কমবে। এই হচ্ছে আমার এই মেমোরি হায়ারার্কি। তো আমরা কেন আসলে মেমোরি হায়ারার্কি ব্যবহার করি? আমরা তো চাইলে এক ধরনের মেমোরি নিয়েই কাজ করতে পারতাম, যে অনেক বেশি জায়গাওয়ালা একটা মেমোরি নিয়েই কাজ করলাম, বা হচ্ছে আহ, খুব ফাস্টার মেমোরি মানে অল্প নিয়ে কাজ করলাম, সেটাও করলাম না। আমরা কম্পিউটারে খুব ফাস্টার মেমোরি, রেজিস্টার, ক্যাশ এগুলাও রাখতেছি, র্যাম রাখতেছি, আবার অনেক বড় সাইজের এবং স্লো এরকম মেমোরিও রাখতেছি কম্পিউটারে, দুইটাই রাখতেছি। এফিসিয়েন্সিটা স্যার বাড়তেছে। তো এটা করার উদ্দেশ্য হচ্ছে আমাদের হচ্ছে এখানে আমরা হচ্ছে পারফরমেন্স ইস্যুর জন্য আসলে মেমোরি হায়ারার্কিটা ব্যবহার করে থাকি, যে আমাদের সব ধরনের মেমোরি দরকার, আমাদের ছোট মেমোরিও দরকার, বড় মেমোরিও দরকার, ফাস্টার মেমোরিও দরকার, স্লোয়ার মেমোরিও দরকার, তারপরে হচ্ছে কস্টলি মেমোরিও দরকার, আবার হচ্ছে লেস এক্সপেন্সিভ মেমোরিও আমাদের দরকার। কারণ কি? কারণ হচ্ছে যখন আমরা ছোট ছোট মেমোরি ব্যবহার করি, সেই ছোট ছোট মেমোরিগুলো থাকে কই, একদম প্রসেসরের কাছে, একদম প্রসেসরের কাছে, ইন্টারনাল কাজের জন্য, বা এদেরগুলোকে ইন্টারনাল মেমোরি বলা হয়। তো আমরা ওই ইন্টারনাল কাজের জন্য যে মেমোরিগুলো ব্যবহার করি সেগুলা খুবই ছোট সাইজের হয়, কিন্তু অনেক বেশি ফাস্টার হয়, দাম অনেক বেশি হয়, কিন্তু ওদেরকে অ্যাক্সেস করা খুব দ্রুত করা যায়, খুব দ্রুত ডেটা ফাইন করে নিয়ে আসা যায়। তো এই যে সিপিইউ যেহেতু অনেক বেশি ফাস্টার চলে, বা প্রসেসর যেহেতু অনেক পাওয়ারফুল একটা জিনিস, সুতরাং ওর ডেটা সার্চ করতে গেলে ওর কাজের সুবিধার জন্য ডেটা যাতে খুব তাড়াতাড়ি পেয়ে কাজটা করতে পারে, এজন্য আমরা মেমোরিটাকে খুব ছোট বানাই দিই এবং খুব ফাস্টার একটা মেমোরি বানাই দিই, যাতে করে সিপিইউর বইসা থাকা না লাগে, ও অনেকক্ষণ যেটা ডেটা খুঁজে নিয়ে আসবে এটা যেন না করা না লাগে। সেজন্য হচ্ছে আমরা এই ধরনের মেমোরিগুলো, বিশেষ করে রেজিস্টার, ক্যাশ এগুলা ব্যবহার করি। তারপরে হচ্ছে এখন যদি আমি ছোট মেমোরি ব্যবহার করি, ছোট মেমোরি ব্যবহার করলে অসুবিধা কোথায়? আমার তো হাজার হাজার জিবি ডেটা আমার সংরক্ষণ করতে হবে, তখন আমরা এই ছোট মেমোরিতে তো আর কুলাইতে পারবো না। ফাস্টার হয়েছে ঠিক আছে, কিন্তু জায়গা তো লাগবে। আমার অনেক ডেটা যদি আমি না রাখতে পারি, তাহলে আমার ফাস্টার দিয়ে আমি করবো কি? তাই আমরা কি করলাম, তখন হার্ড ডিস্ক নিয়ে আসলাম। হার্ড ডিস্ক আবার বিশাল বড় একটা মেমোরি, যার ভিতরে হাজার হাজার জিবি আমরা রাখতে পারি, টেরাবাইট রাখতে পারি, পেটাবাইট আকারে ডেটা রাখতে পারি। তো এই পরিমাণ ডেটা আমার এখানে স্টোর হয়। তাহলে আমার বিশাল পরিমাণ ডেটা রাখার জন্য বিশাল বড় জায়গাটাও থাকলো, আবার প্রসেসরকে খুব তাড়াতাড়ি কাজ করানোর জন্য ছোট সাইজের মেমোরি সেটা আমরা দিয়ে দিতে পারলাম। এই যে দুইটা কাজ, এই দুইটা কাজের কারণে আমার পারফরমেন্সটা অনেক বেশি হাই হয়ে যায়, পারফরমেন্স রেটটা অনেক হাই হয়, কম্পিউটার অনেক ভালো কাজ করতে পারে। এই কারণেই আমরা মেমোরি হায়ারার্কি ব্যবহার করি, যে আমরা আমরা দেখি যে আমাদের সেই লোয়ার লেভেল থেকে হায়ার লেভেল পর্যন্ত যতগুলো মেমোরি আছে, সবগুলো মেমোরি আমাদের কম্পিউটার এর ভিতরে স্টেপ বাই স্টেপ দেয়া থাকে। সবার প্রথমে ডেটা থাকে হার্ড ডিস্কে। সেই হার্ড ডিস্ক থেকে যখনই কোনো কাজ আমরা করতে যাই, কোনো একটা ইনস্ট্রাকশন এক্সিকিউট করতে চাই, বা কোনো একটা ফাইল ওপেন করতে চাই, সেই প্রয়োজনীয় ইনস্ট্রাকশন চলে আসে র্যামের ভিতরে। র্যাম থেকে আবার সব ইনস্ট্রাকশন না নিয়ে কিছু ইনস্ট্রাকশন নিয়ে আসি ক্যাশের ভিতরে। ক্যাশ যখন হচ্ছে কাজ করে, তখন ক্যাশের ভিতরে যে ডেটাগুলো আসে সেই ডেটাগুলো হচ্ছে প্রসেসর অ্যাক্সেস করে নিয়ে নেয়। নিয়ে নেওয়ার পরে প্রসেসর যখন এই যে ক্যালকুলেশনগুলো করে, সেই ক্যালকুলেশনের ভিতরে কিছু ইন্টারমিডিয়েট রেজাল্ট তৈরি হয়, যে রেজাল্টগুলোকে আমার আবার সাময়িকভাবে কোথাও একটা জমা করতে হয়। সেই কারণে আমরা ব্যবহার করি আবার রেজিস্টার।
রেজিস্টার হচ্ছে একদম প্রসেসরের ইন্টারনাল, একদম কাছের। তার থেকে একটু দূরে হচ্ছে ক্যাশ, তার থেকে আর একটু ক্যাশ, দূরে হচ্ছে র্যাম, র্যাম, আর র্যাম থেকে দূরে হচ্ছে আবার হার্ড হার্ড ডিস্ক। ডিস্ক। সো সিপিইউ থেকে আমরা যত দূরে যাই আমাদের মেমোরি সাইজ বাড়ে, কস্ট কমে, কিন্তু আবার কি, মেমোরির সাইজ বাড়ে, কস্ট মানে কমে। স্যার আর ক্যাশ মেমোরি যদি আমি পিসিতে সব থেকে বেশি বাড়াই তাহলে হচ্ছে স্পিড সব থেকে বেশি পাবো। হ্যাঁ, ক্যাশ কিন্তু খরচ বেশি হবে। একদম। হ্যাঁ, দাম বাড়বে। কারণ ক্যাশ হচ্ছে আর রেজিস্টার। রেজিস্টার তো আরো দাম, ক্যাশের চাইতেও রেজিস্টারের দাম বেশি হবে। রেজিস্টার তো আরো মানে স্যার অল্প মনে পরিমাণ। করেন রেজিস্টার আমি বেশি রাখলাম হুম। কিন্তু ক্যাশ মেমোরি আমি কম রাখলাম, তাহলে কি কোনো স্পিডের তফাৎ হবে, কোনো বাড়বে কোনো? স্পিড বাড়বে কিনা এটা বলা যাইতেছে না, কারণ হচ্ছে এটা আবার প্রসেসরের উপর ডিপেন্ড করে। কারণ তোমার প্রসেসর যদি অনেক পাওয়ারফুল হয়, একই সময়ে মাল্টিপল ইনস্ট্রাকশন যদি এক্সিকিউট করতে পারে তাহলে ঠিক আছে, কিন্তু একই সময়ে যদি অত বেশি মাল্টিপল ইনস্ট্রাকশন নিয়ে কাজ না করে তাহলে রেজিস্টার বাড়ায় লাভ নেই, অপচয় হবে। ধরো তোমার প্রসেসর হচ্ছে ৫টা ইনস্ট্রাকশন নিয়ে কাজ করতে পারে একটা, মানে ইসের ভিতরে, তো একটা নির্দিষ্ট টাইম, তো ৫টা ইনস্ট্রাকশন যখন ইন্টারমিডিয়েট রেজাল্ট হয়তো তোমার ৩-৪টা তৈরি হবে, তো তুমি ৩-৪টা রেজিস্টার রাখলে, ঠিক আছে। এখন ওই ৩-৪টা স্যার ক্যাশ রেজিস্টারের মেমোরি রেজিস্টার তো মেবি প্রসেসরের ভিতরেই থাকে না স্যার? মানে আমরা যে প্রসেসর গুলো নেই ওখানে তো হ্যাঁ, স্যার লেখা থাকে যে ক্যাশ মেমোরি এত। থাকলেও আমি তো ওটা তো সেটা, স্যার প্রসেসর ভিতরে আমি তো থাকে। তোমার না বলতেছি না কিছু। হুম, আমার আমার বুঝতে বুঝতে পারছি। আমার ক্যাশের ভিতরে কি আসতেছে, ক্যাশের ভিতরে কোনটা আসতেছে, আমি ফার্স্টে কোন জায়গায় থাকি, র্যামে, সরি, যে হার্ড হার্ড ডিস্কে। ডিস্ক স্যার। তারপর হার্ড সেখান ডিস্ক স্যার। সেখান থেকে নিয়ে আসি কোথায়, র্যামে। র্যাম থেকে নিয়ে র্যামে। আসি কই, ক্যাশ মেমোরিতে। ক্যাশ। ক্যাশ মেমোরি থেকে নিয়ে আসি কই, ক্যাশ মেমোরিতে থাকে, ক্যাশ মেমোরি থেকেই ডেটা আদান হ্যাঁ। প্রদান হয়। ক্যাশের সাথেই হচ্ছে সিপিইউর ডেটা আদান প্রদান ডাইরেক্ট হয়। কিন্তু ধরো আমার ইনস্ট্রাকশনটা হচ্ছে এরকম, এ সমান বি প্লাস সি, তার আগের একটা ইনস্ট্রাকশন হচ্ছে সি সমান 2 + 3, আর তার আগের একটা ইনস্ট্রাকশন এই যে দেখো, এখন দেখো এখানে সি এর ইনস্ট্রাকশনটা এক্সিকিউট হইলো, আমি এ এর রেজাল্ট বের করতে যদি চাই, আমার বি এর মান ধরো, আমি উপরে একটু এটা মুছে নেই, আমি ধরো এখানে বি এর মান দিলাম হচ্ছে 6, তাহলে বি এর মান 6, এটা আমি ডাইরেক্ট এখানে বসাই দিতে পারলাম। কিন্তু সি এর মান কি ডাইরেক্ট বসাই দিতে পারবো যতক্ষণ না পর্যন্ত এই না স্যার, সি ইনস্ট্রাকশনটা এক্সিকিউট এক্সিকিউট হবে? হয়ে আসতে হবে। তবে সি এক্সিকিউট হলে একটা ইন্টারমিডিয়েট রেজাল্ট 5 তৈরি করবে না? জি স্যার। এই ইন্টারমিডিয়েট রেজাল্টটাই আমরা হচ্ছে এই রেজিস্টারে রাখি। আচ্ছা। কিন্তু এই ইনস্ট্রাকশন এইটা এইটা এগুলো কই থেকে পাইছি, এগুলো পাইছি হচ্ছে আবার সেই ক্যাশ থেকে। ক্যাশ থেকে। ক্যাশ থেকে ইনস্ট্রাকশন নিয়ে আসে, আবার ইনস্ট্রাকশন রেজিস্টারও আছে। হুম, সো রেজিস্টার এখানে যে কটা বলতেছি, রেজিস্টার সংখ্যা আরো বেশি থাকে। জি স্যার। তো এইভাবে আসলে পুরো কাজটা হয়। তো আমরা ওই একদম ক্ষুদ্র রেজিস্টার থেকে শুরু করে একদম বড় হার্ড ডিস্ক পর্যন্ত সব ধরনের মেমোরিকে আমরা কম্পিউটারের ভিতরে দিয়ে রাখি, যাতে করে কম্পিউটার তার প্রয়োজনীয় কাজ যেটা করা লাগবে, যেটার জন্য প্রসেসর আমরা বানাইছি, সেইটা করতে পারে খুব ইজিলি। বুঝতে পারছি? এই জি স্যার। কারণে হচ্ছে আমার মেমোরি হায়ারার্কিটা দরকার। এখানে যেমন আমরা বলে রাখছি যে একদম ইন্টারনাল মেমোরি হচ্ছে রেজিস্টার ক্যাশ, মেইন মেমোরি হচ্ছে র্যাম রম, সেকেন্ডারি মেমোরি হচ্ছে হার্ড ডিস্ক, টার্সিয়ারি মেমোরি এটা হচ্ছে টেপ ড্রাইভ। এগুলো আরো অনেক বড় বড় সাইজের হয়। তো এদের যত আমি নিচের দিকে যাই তত কি হয়, আমার সাইজ দাম বাড়ে, কমে সাইজ বাড়ে। অ্যাক্সেস টাইমও বাড়ে। আর যত উপরের দিকে যাই তত হচ্ছে আমার কস্ট বাড়ে আর স্পিডও বাড়ে। স্পিড বাড়ে। আর এদিকে আরেকটা জিনিস দেখেছি, যত উপরের দিকে যাই তত কি হয়, আমার ফ্রিকোয়েন্সি অফ অ্যাক্সেস ফ্রম সিপিইউ, সিপিইউ থেকে অ্যাক্সেসের পরিমাণ কোথায় সবচাইতে বেশি হয়, সিপিইউ বা প্রসেসর রেজিস্টার। সব থেকে বেশি অ্যাক্সেস করে রেজিস্টারে, তারপরে ক্যাশে, এরপরে করে যদি ক্যাশে না পায় তাহলে করে র্যামে, যদি র্যামেও না পায় তাহলে হার্ড ডিস্ক থেকে নিয়ে আসে র্যামে লোড করে। তো সব থেকে বেশি হিট হয় কোন জায়গাতে, ক্যাশ বা রেজিস্টার, এগুলো। আচ্ছা, এরপরে কি আছে, এখানে একটা
মেমোরির হিসাব, ওই যে বললা যে ইচ্ছা মতো বাড়াবো, ওইটার জন্য একটা কস্টিং এখানে দেখানো হয়েছে। যে ধরো মেমোরি M1 M2 M3 আছে, এবং M1 এর সাইজ সাইজ দেয়া আছে S1 S2 S3, যেটা বিটে, মানে এইখানে M1 মেমোরিতে S1 বিট হচ্ছে রাখতে পারবে, এটার সাইজ হচ্ছে এত। M2 S2 পরিমাণ বিট রাখতে পারবে, M3 S3 পরিমাণ বিট স্টোর করতে পারবে, এটা হচ্ছে তার সাইজ। এবং এইখানে যে S1 সংখ্যক বিট রাখতে পারবে, প্রত্যেকটা বিট রাখার জন্য আমার খরচ হয়েছে C1। প্রত্যেকটা বিট, এই যে একটা বিট, এই বিটটা আমি যদি এই মেমোরিতে রাখতে চাই তাহলে আমার খরচ পড়বে C1 পরিমাণ। তাহলে এখানে S1 সংখ্যক বিট আছে, তাহলে টোটাল কত খরচ পড়বে? S1 ইন্টু C1। S1 into C1। M2 এর জি জন্য স্যার। S2 ইন্টু C2, M3 এর জন্য S3 ইন্টু C3। টোটাল সাইজ কত? C3। টোটাল সাইজ হচ্ছে আমার S1 S2 S3 এর যোগফল। এই হচ্ছে আমার টোটাল মেমোরির সাইজ। total cost। আর খরচ হয়েছে আমার এই টোটাল খরচ, খরচটা যোগ করে তাহলে এভারেজ কস্ট, এভারেজ পার বিট মেমোরি কস্ট। সত্তর। তাহলে কত আসতেছে? টোটাল খরচকে আমি কি করলাম, টোটাল সাইজ দিয়ে ভাগ করে দিলাম, অর্থাৎ S1 সংখ্যক বিট প্লাস S2 সংখ্যক বিট প্লাস S3 সংখ্যক বিট, টোটাল নাম্বার অফ বিটস এইখানে আসতেছে। আর পার বিটে কত খরচ হয় এবং টোটাল অতগুলো বিটকে স্টোর করার জন্য কত খরচ হয়, এইখানে S1 C1 S2 C2 S3 C3 তিনটার যোগফল দ্বারা টোটাল কস্টটা দেখানো হয়েছে। তাহলে উপর আছে টোটাল কস্ট আর নিচে আছে টোটাল বিট সংখ্যা। তাহলে এটার পার বিটে আমার কত খরচ পড়তেছে সেটা আমি পেয়ে যাব। এই হচ্ছে আমার হিসাব। সো তুমি যদি মেমোরি কিনতে চাও, তখন তুমি দেখবা এই মেমোরির সাইজ কত, এবং এই মেমোরি এক একটা বিটকে স্টোর করতে কত পরিমাণ কস্ট লাগে। তা তুমি সাইজ দিয়ে ওই পার মেমোরিতে পার বিটে কত কস্ট লাগে সেটাকে গুণ করলেই ওই মেমোরির জন্য টোটাল কত খরচ লাগবে সেটা তুমি বের করে ফেলতে পারবা। ওকে, তারপরে হচ্ছে মেমোরি রিপ্রেজেন্টেশন। এই মেমোরি মেমোরি রিপ্রেজেন্ট করা হয় কিভাবে? আমরা মেমোরি রিপ্রেজেন্ট করি এইভাবে, নাম্বার অফ সেলস, মেমোরিতে কতগুলো সেল আছে, ইনটু একটা সেলের ক্যাপাসিটি কত। নাম্বার অফ সেলস, কতগুলো সেল আছে, যেমন এখানে হচ্ছে 6টা আর সেল আছে, সেলের ক্যাপাসিটি পার সেলে ক্যাপাসিটি কত, এখানে এক একটা সেলের ক্যাপাসিটি হয়েছে 8 বিট করে। 8 বিট। জি স্যার। 8 বিট। সো এখানে 8 বিট, 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 এখানে 8 বিট। তাহলে এই মেমোরিটার টোটাল সাইজ কত? 8 into 6। 8 × 6 তখন 48 বিট সে জমা করতে পারে। এখন যদি আমি বলি যে এখানে এই মেমোরিতে স্টোর করতে এক বিট স্টোর করতে 5 টাকা খরচ হয়, 5 টাকা খরচ হয়, তাহলে 48 বিট স্টোর করতে কত খরচ হবে? 48 into 48 5। ইন্টু 5। এত পরিমাণ টাকা দিলেই তুমি এই মেমোরিটা এই মেমোরিটা কিনতে পারো। কিনতে পারো। এরপরে যদি তোমাকে এরকম দেয়া হয়, হোয়াট ডাজ ইট মিন বাই 8/16 বিটস মেমোরি, এটা দ্বারা তুমি কি বুঝবা? তার মানে 8টা সেল আছে আর 16টা বিট পার বিট, পার্সেল, মানে পার সেলে 16 বিট। পার্সেলে 16 বিট করে আছে। যতগুলো সেল ততগুলো অ্যাড্রেস, অর্থাৎ এখানে যতগুলো সেল আছে প্রত্যেকটা সেলের এক একটা অ্যাড্রেস আছে, যেমন 000 001 010 011 011 100 এইরকম অ্যাড্রেস আছে। বাইনারি। তাহলে যতগুলো সেল ততগুলোই অ্যাড্রেস, তার মানে ততগুলো জি লোকেশন। স্যার। এই একটা লোকেশন, এই একটা লোকেশন, এই একটা লোকেশন। তাহলে আমরা মেমোরি রিপ্রেজেন্টটাকে আগে লিখছি কিভাবে? নাম্বার অফ সেল ইনটু ওয়ান, কি জানি, ক্যাপাসিটি ফর ওয়ান সেল বা ওয়ান সেল ক্যাপাসিটি। ঠিক আছে, একটা সেলের ক্যাপাসিটি কত আর তাকে গুণ দিছি কতগুলো সেল আছে এটা দিয়ে, নাকি? এই যে জি স্যার। নাম্বার অফ সেল ইনটু ওয়ান সেল ক্যাপাসিটি, একটা সেলের ক্যাপাসিটি কত আর তার সাথে কতগুলো সেল আছে এটা গুণ দিয়ে আমরা মেমোরি রিপ্রেজেন্ট করছি। এবার একটু ভিন্নভাবেও লেখা যায়, নাম্বার অফ মেমোরি লোকেশন। নাম্বার অফ মেমোরি লোকেশন মানে কতগুলো মেমোরি লোকেশন এখানে আছে, এখানে 8টা মেমোরি লোকেশন আছে, ইনটু বিটস পার লোকেশন, প্রতিটা লোকেশনে কতগুলো বিট থাকতে পারে, প্রতিটা লোকেশনে, যেমন এই 000 এই লোকেশনে বিট থাকতে পারে 16টা, আবার 001 লোকেশনে থাকতে পারে 16টা।
তার মানে পার লোকেশনে বিটের সংখ্যা হচ্ছে 16। তাহলে আমি লিখতে পারি 8টা লোকেশন আছে, কিন্তু পার লোকেশনে আমি জমা করতে পারি 16 বিট। 16টা। বুঝতে পারছি? তাহলে টোটালটা স্যার বিট হবে 16 আর 8 ইনটু করলে যেটা সেটা হচ্ছে এতগুলো সে বিট হচ্ছে মেমোরিতে স্টোর হয়। আর যদি আর বিটের যদি অ্যামাউন্ট দেওয়া থাকে, অ্যামাউন্ট ইনটু বিট দিলে টোটাল মানে খরচটা বের অ্যামাউন্টটা হবে, ওই কস্ট। মেমোরির বের হবে। তো স্যার এবার অ্যাড্রেস সাইজ যদি বলি, অ্যাড্রেস সাইজ কিভাবে বের করব? আমার মেমোরিতে বা যে মেমোরিটা নিয়েছি সেই মেমোরিতে সেল আছে 4টা, তাহলে অ্যাড্রেস সাইজ কত হবে? 2 বিট। কারণ কি? এদিকে আমার 4টা সেল, তাহলে 1 নাম্বার সেল, 2 নাম্বার সেল। আচ্ছা আমি একটু অন্যভাবে দেখি, 0 দিয়ে নাম্বার 0 1 2 3। তো 0 কে লেখা যায় কিভাবে? 0 0। 1 কে লেখা যায় কিভাবে? 0 1। 2 কে লেখা যায় 1 0। 3 কে লেখা যায় 1 1। তাহলে 3 লেখার জন্য আমার দুইটা বিট লাগবে ম্যাক্সিমাম। তাহলে এখানে টোটাল কয়টা বিট? এখন টোটাল হচ্ছে স্যার 8টা বিট। টোটাল না, মানে এই অ্যাড্রেসটা তৈরি করার জন্য কয় দুইটা বিট স্যার, লাগছে? দুইটা। 2 বিট লাগছে। তাহলে 4টা যদি সেল হয়, অ্যাড্রেস লেখার জন্য কয় বিট লাগতেছে? 2 বিট। 2 বিট লাগতেছে। যদি আমার সেল 8টা হয়, আরো ধরো 4টা বানাইছি, 3 চলে যাবে স্যার। তাহলে 2 কিউব সমান 8, মানে 3 বিট লাগবে। জি স্যার। 16টা ঠিক একইভাবে 4 বিট লাগবে। 2 টু দি হুম, পাওয়ার এক্সটা আমার সেল আছে, তাহলে বিট লাগবে কয়টা? এক্স এক্স বিট। বিট। এন সংখ্যক সেল আছে, তাহলে অ্যাড্রেস বিট লাগবে কয়টা? লগ এন। 10 বিটস, 2 এটা কি বিটস। বুঝতে পারতেছো লগ এন কেন লিখছি? বুঝি নাই স্যার। আচ্ছা, এন এর মান তুমি একটা ধরো 32, হুম, তার মানে কি নাম্বার অফ সেল কত? 32। এখানে টোটাল 32 আছে, 0 থেকে 31 পর্যন্ত। আর 2 টু দি পাওয়ার তাহলে 2 টু দি পাওয়ার 5 সমান কত? 32। 32। তাহলে কয়টা করে বিট লাগবে? 5। 5টা করে বিট লাগবে। এইভাবে বের করা যায়। আবার যদি তুমি লেখো লগ 2 বেস এই মানটাও 32, আর কি স্যার 5 আসবে। দেখো কিভাবে আসে। হুম, তো তুমি লগ এন এর জায়গায় এন এর মান 32 সেটা বসাই দিলা, তাহলে কি লেখা যায়? লগ আবার 5। 2, 32 কে কি লেখা যায়? 2 টু দি পাওয়ার 5। 2 টু দি পাওয়ার 5। এখন এই সূচকের সরি লগারিদম অনুযায়ী এই 5টা সামনে চলে নিয়ে নিয়ে আসা যায় সামনে, তো 5 আর 2 টু কাটা, দেন লগ 5। 2 2 সমান কত থাকতেছে? 5। 5। বুঝতে পারছো? এই জন্য বলছে এন সংখ্যক সেল জি স্যার। থাকলে বিট লাগবে লগ এন। ওকে। ঠিক আছে। এরপরে এগুলা কেন করাই দিছি? এগুলা হচ্ছে আমার পরবর্তীতে আহ, কিছু ম্যাথ করতে কাজে লাগবে, এজন্য করাই কাজে দিছি। লাগবে। তো এরপর কি বলছে? 128 ইন্টু 8 বিট মেমোরি। এটা বলতে কি বুঝি? 128টা হচ্ছে আমার কি আছে? সেল। আর প্রতিটা সেলে বিট আছে কয়টা করে? 8 বিট করে। 8টা করে। বুঝতে পারছি? জি স্যার। ওকে। এবার 8 বিট সমান আমরা কি লিখতে পারি? 1 বাইট। 8 বাইটস। 8 হ্যাঁ। বাইট না, 8 ও বিট আচ্ছা। সমান 1 বাইট। 8 বিট সমান মানে তাহলে স্যার 1 বাইট সমান 8 বিট। এটা জানো না? মানে আমরা তো স্যার জানি 1 বিট সমান 8 বাইট না? এই বোকা। উল্টা হয়ে গেছে তাহলে। 1 নিবল মানে কি? আচ্ছা 1 বিট, এটা তো বুঝো। হ্যাঁ। তারপরে 1 নিবল মানে হচ্ছে 4 বিটস। আর 1 বাইট মানে হইছে 8টা বিট। 8 বিট। 8টা আচ্ছা, বিট মিলে হয় আমার 1 বাইট। এরপরে মানে স্যার বিটের থেকে বাইট বড়।
হ্যাঁ, 1 কিলো বাইট সমান কত? 1000 1024 বাইট। 1024 বাইটে 1 কিলো বাইট। আবার 1024 কিলো বাইটে 1 মেগাবাইট। এগুলো হিসাব তো জানো। হুম 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 1024 কিলোবাইট 1 মেগাবাইট আচ্ছা, জানি। এটা ভুলে গেছিলে, 1 বাইট সমান হচ্ছে 8 বিট। না, উল্টা পাল্টা লেগেছে। আট, মানে আচ্ছা, এক হ্যাঁ, বিট সমান 8 বাইট, না, আর 8 বিট সমান 1 বিট। বাইট মানে বড়, উল্টো বিট লেগেছে। ছোট। হ্যাঁ, তো জি স্যার, এই বাইট বড় বিট ছোট, দ্যাট মিনস হচ্ছে 1 বাইট সমান 8 বিট। হুম, তাহলে এই 8 বিটকে আমরা 1 বাইট লিখতে পারি। হ্যাঁ হ্যাঁ, পারি। তাহলে 1 দিয়ে 128 গুণ করলে 128, আর এই বাইটকে হুম, লিখলাম বি দিয়ে, তাহলে মেমোরি সাইজ বিট হচ্ছে 128 বাইট। বাইট বাইট। কনফিউশন আছে এই জায়গাটাতে? না স্যার, বুঝছি। আচ্ছা, এইবার এটা বলো, তোমাকে একটা 4 জিবি মেমোরি দেওয়া আছে, এটা দ্বারা কি বুঝো? 4 গিগাবাইট। হ্যাঁ, ও আচ্ছা, 4 জিবি। বি মানে তো স্যার হচ্ছে আহ, বাইট, মানে বি চার মানে বাইট বাইট। গিগাবাইট। হ্যাঁ, চার গিগাবাইট 4 গিগাবাইট মেমোরি দেওয়া আছে, এর মানে কি বুঝো? তাহলে স্যার এটাকে যদি আমরা 8 দিয়ে গুণ করি, তাহলে কত বিটস মেমোরি হবে? বিটে যাওয়ার দরকার নাই, দেখো আমরা মেমোরি আচ্ছা। রিপ্রেজেন্টেশনে করছি কি, নাম্বার অফ সেল, হুম 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 হুম। নাম্বার অফ সেল ইনটু ওয়ান সেল পার্সেল। ক্যাপাসিটি, ওয়ান সেল ক্যাপাসিটি, তাই না? জি স্যার। ওয়ান সেল ক্যাপাসিটি। এখানে 4 জিবি আছে, এই যে 4 জিবি হুম নাম্বার অফ সেল, আমি একটু অন্য কালার নেই, কোনটা নেব, এটা নেই। নাম্বার অফ সেল হচ্ছে 4 জি ইন্টু হুম। একটা সেলের ক্যাপাসিটি হচ্ছে 1 বাইট। ফোর ও জি আচ্ছা। আর এই বাইট দিয়ে 1 বাইট। ও, তার বুঝতে মানে পারছি। আমার সেল আছে 4 জি সংখ্যক। 4 জি মানে কি? 4 জি মানে কি? 4 গিগা। 4 গিগা। 4 গিগা মানে কি? আমরা জানি, 4000। আমরা জানি 4 জি সমান আমরা লিখতে পারি 4 × 1024 কিলো, সরি, কিলো না, মেগা। মেগা। 1024 মেগাবাইটে 1 গিগাবাইট না? জি স্যার। তাহলে গিগাকে আমি যদি মেগাতে কনভার্ট করি, ছোটটাতে কনভার্ট করি, তাহলে 1024 দিয়ে হুম গুণ হুম। করবো না? জি স্যার। গুণ করলাম, তাহলে 4 × 1024কে লেখা যায় 2 টু দি পাওয়ার 10 দিয়া। হুম। আচ্ছা, এটা গেল। এবার 4 × 2 টু দি পাওয়ার 10 এটা থাকলো। এই মেগাকে আবার আমরা কি করতে পারি, কিলোতে প্রকাশ করতে পারি। কিলোতে প্রকাশ করতে গেলে কি দেওয়া আবার লাগবে? 1024। 1024, আর 1024 কে কত দিয়ে লেখা যায়? 2 টু দি পাওয়ার 2 to the power 10। 10, এত কিলো। প্রথমে গেল গিগা, তারপরে আসলো মেগা, তারপরে মেগা। আসলো কিলো। এবার আসবে বাইট। আচ্ছা, এবার আসবে বাইট। তাহলে 4 × 2 টু দি পাওয়ার 10 ইন্টু 2 টু দি পাওয়ার 10 ইন্টু টু 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 দি দি পাওয়ার পাওয়ার 10 টেন এবার কত লিখবো? বাইট। 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 দেখো এই জায়গাতে বাইট দেয়া আছে না, জি স্যার। এটাকেও বাইটের মতো বানাই নিলাম। তাহলে এখান থেকে টোটাল হুম। কত আস, এই জায়গাটা থেকে টোটাল কত আস? এই 4 কে কি লেখা যায়? 4 কে লেখা যায় 2 টু দি পাওয়ার 2 হুম। ইন্টু, আমি আর ইন্টু দিলাম না, আমি হচ্ছে পাওয়ার গুলোকে যোগ করে দিই, প্লাস সূচকের নিয়ম অনুসারে এটাকে যদি আমি 2 টু দি পাওয়ার 2 লিখি, তাহলে 2 10 10 10, 3 10 30 আর 2 32 লেখা যায় নাকি? 2 to the power 32 লেখা যায়। বিট। জি স্যার, লেখা যায়। আচ্ছা, এই 2 টু দি পাওয়ার 32 এত কি বাইট। বাইট।
তাহলে আমরা এই 4G-র জায়গায় এই 2^32 এটা লিখতে পারি। নিতে পারি। ওকে, তাহলে আমি 4G-র জায়গায় লিখে দিই 2^32 ইন্টু 1 বাইট। তাহলে আমার লাইন কতগুলা, অ্যাড্রেস, বা আমি যদি বলি সেল, 32 সেল হচ্ছে স্যার কতগুলো, সেল, সেলের সংখ্যা আর হয়েছে আমার প্রতিটা সেলের 1 বাইট করে, ক্যাপাসিটি 1 বাইট। 1 বাইট। আচ্ছা, আমার যদি 2^32টা সেল থাকে, তাইলে প্রত্যেকটা সেলের যে অ্যাড্রেস দিব, সেই অ্যাড্রেসের লেন্থ কত হবে, একটা অ্যাড্রেস বানাইতে কত বিট লাগবে? 1 বাইট লাগবে বুঝো নাই, না আগে স্যার? আগেরটা খেয়াল করো। এইখানে 2^x সংখ্যক সেল ছিল, ও তখন আচ্ছা আমার আচ্ছা, অ্যাড্রেস লাইন কয়টা লাগছে? 11 বিটস। আরে এক্স আছে, এক্স ও বিট। সরি, এক্স বিটস, এক্স বিটস স্যার। তাহলে আপনার হচ্ছে স্যার এখানে আপনার আছে 2^32 না? হ্যাঁ, তাহলে 32 কে স্যার কতগুলো দিয়ে করা যায় 32 কে স্যার? কত? এক্স থাকলে তাহলে 32ই লাগবে স্যার, 32 32। লাগবে। তাহলে আমার অ্যাড্রেস লাইনের সাইজ কত, মানে অ্যাড্রেসের সাইজ 32 32। 32 বিট মিলে একটা বিট। অ্যাড্রেস তৈরি হবে, একটা সেলের অ্যাড্রেস তৈরি হবে। জি এটা কি স্যার। কনফিউশন আছে? না স্যার। বুঝে নিও কিন্তু। হ্যাঁ হ্যাঁ, বুঝতে পারছি। ওকে, ঠিক আছে। এখানে ওই হিসাবগুলো দেখানো হয়েছে কিভাবে 2^30 আসছে, আর ওই 4 ছিল সাথে, 4 2 টু 2 স্কোয়ার গুণ হয়ে সমান সূচকের নিয়ম অনুসারে 2^32 আসে। আচ্ছা, ঠিক আছে। এই প্রশ্নটা একটু দেখি। বলছে এ মেমোরি হ্যাজ 16 বিট অ্যাড্রেস বাস, একটা মেমোরি 16 বিটের অ্যাড্রেস বাস আছে। তাহলে ওই মেমোরিতে লোকেশন কয়টা আছে, মেমোরি লোকেশন মানে মেমোরি সেল কয়টা আছে? আচ্ছা। তোমার এখানে একটা মেমোরি দেয়া আছে এরকম, যেখানে প্রত্যেকটা সেলের অ্যাড্রেস, এটা হচ্ছে 16টা বিট মিলায়ে একটা অ্যাড্রেস হয়। ধরো 10111 এরকম করতে করতে 16টা বিট, হুম হুম 16টা হুম। বিটের একটা অ্যাড্রেস। অ্যাড্রেসটা দেওয়া আছে 2^16, সরি 16 দেওয়া আছে। হ্যাঁ 16 দেয়া অ্যাড্রেস। আছে। এইবার এইখানে কতগুলো মেমোরি লোকেশন আছে অথবা মেমোরি সেল আছে? আমরা একটু আগে 2^16। দেখছিলাম কি, যে হচ্ছে 32 বিটের আমার অ্যাড্রেস সাইজ, তখন আমরা বলছি 2^32টা আমার হচ্ছে সেল। হুম হুম। তাইলে এখানে যদি 16টা বিটের একটা অ্যাড্রেস হয়, তাহলে সেলের সংখ্যা কয়টা হবে? 2^16। 2^16। এই জি স্যার। 2^16 সমান লেখা যায় 64 কিলো, হুম। 64 কিলো। আবার কিলো হচ্ছে আমি যদি ওই যে হিসেব প্রকাশ করি, থেকে লেখা যায় বাইট। তুমি যদি বিট 2^16 এখানে লেখো, বাইট। 2^16 দিলে আসবে কত? এই যে 65,536। এই যে দেখো, 536। এই যে দেখো, এবার সেটা আসছে না? ও আচ্ছা। এটাও তার মানে উত্তর। ডিরেক্ট। আর জি 2^16 স্যার। তো এটা ডাইরেক্ট, তার মানে আমার অ্যান্সার হচ্ছে অল। অল। ঠিক আছে। আর এই 64 কে, কে সমান কত, 1 কিলো সমান কত লেখা যায়? 1024। 24। আর দেখি এটা কত আসে, 64 গুণ 1024, 65,536 আইছে না? জি স্যার। তার মানে 64 কেও হচ্ছে আমার এটা রেজাল্ট। হুম। কিলো। কিলো থেকে বাইটে নিলাম। জি স্যার। ঠিক আছে। এরপর দেখ এখানে এই কি আছে। মেমোরি। এ প্রসেসর ক্যান সাপোর্ট এ ম্যাক্সিমাম মেমোরি অফ 4 জিবি, একটা প্রসেসর 4 জিবি ম্যাক্সিমাম সাপোর্ট করতে পারে। ওয়ার দ্য মেমোরি ইজ ওয়ার্ড অ্যাড্রেসেবল, যেখানে মেমোরিটা হয়েছে ওয়ার্ড অ্যাড্রেসেবল। আর একটা ওয়ার্ড ক্যান কনসিস্ট অফ 2 বাইটস,
দ্য সাইজ অফ দ্য অ্যাড্রেস বাস অফ দ্য প্রসেসর ইজ অ্যাট লিস্ট ইন বিটস। অর্থাৎ এখানে বলছে একটা প্রসেসর আছে যে 4 জিবি মেমোরি নিয়ে, ম্যাক্সিমাম 4 জিবি মেমোরি নিয়ে কাজ করতে পারে, যেখানে মেমোরিটা হচ্ছে ওয়ার্ড অ্যাড্রেসেবল। একটা হচ্ছে বাইট অ্যাড্রেসেবল হইতে পারে, একটা মেমোরি বাইট অ্যাড্রেসেবল হইতে পারে, অথবা ওয়ার্ড অ্যাড্রেসেবল ওয়ার্ড হইতে পারে। অ্যাড্রেসেবল। তো বাইট অ্যাড্রেসেবল মানে হচ্ছে আমি সেলে 1 বাইট করে রাখবো, আর ওয়ার্ড অ্যাড্রেসেবল মানে হচ্ছে আমি সেলে একটা ওয়ার্ড রাখবো। এখন একটা ওয়ার্ডের পরিমাণ, একটা ওয়ার্ড সমান তুমি যা ডিফাইন করবা তাই। 2 বাইট করে রাখতে চাইলে 2 বাইট, 4 বাইট করে রাখতে চাইলে 4 বাইট, 8 বাইট করে রাখতে চাইলে 8 বাইট, 16 বাইট করে রাখতে চাইলে 16 বাইট, 32 বাইট করে রাখতে চাইলে 32 বাইট। মানে এখানে 1 বাইট রাখা যায় না স্যার? 1 বাইট রাখলে তো এটা বাইট অ্যাড্রেসেবল হয়ে গেল। ও আচ্ছা, মিনিমাম 2 রাখতে হবে। হ্যাঁ, তো 1 বাইট হলে বাইট অ্যাড্রেসেবল, আর যদি মাল্টিপল বাইট রাখো, অর্থাৎ 2 বাইট, 4 বাইট, 8 বাইট, 16 বাইট, 32 বাইট এইভাবে যদি ওয়ার্ড রাখো, অ্যাড্রেসেবল। তখন সেটা বলবো ওয়ার্ড অ্যাড্রেসেবল। তো এই দুইভাবে মেমোরি হয়। তো এখানে বলছে যে এরকম ওয়ার্ড অ্যাড্রেসেবল মেমোরি, যেখানে একটা ওয়ার্ড মানে হচ্ছে আমার 2 বাইট, এটা বলে দিচ্ছে। এখন বলছে আমি যে এই যে হচ্ছে টোটাল 4 জিবি পরিমাণ মেমোরি, এটাতে আমার প্রত্যেকটা সেলের একটা করে অ্যাড্রেস থাকবে না, সেই জি স্যার। অ্যাড্রেসের সাইজটা, অর্থাৎ কত বিটের একটা অ্যাড্রেস তৈরি হবে, সেটা বের করতে বলছে। তাহলে দেখো আমার এখানে আমি একটা যদি মানে একটা ডায়াগ্রাম যদি তৈরি করি, আমার এখানে টোটাল মেমোরি হচ্ছে 4 জিবির মেমোরি। প্রত্যেকটা মেমোরি একটা সেলে, মানে প্রত্যেকটা মেমোরি সেলে 2 বাইট কইরা, মানে এক ওয়ার্ড সমান আমার প্রশ্নে দেয়া আছে 2 বাইট কইরা 2 ধরে বাইট। নিয়েছে। তাহলে আমার প্রত্যেক মেমোরি সেলে কত করে পড়বে? 2 বাইট করে পড়বে, এরকম 2 বাইট করে আছে। তাহলে আমার এখানে নাম্বার অফ ওয়ার্ড কতগুলা মেমোরিতে? টোটাল সাইজ দেয়া আছে 4 জিবি, দিলাম 4 জিবি। আর প্রত্যেকটা সেলে কত 2 বাইট। কত পরিমাণ ডেটা? 2 বাইট, আমি 2 বাইট লিখলাম। টোটাল সাইজ ডিভাইড বাই একটা সেলের সাইজ, এটা দিয়ে ভাগ করলে কত আসে? আমার যতগুলো সেল সেটা চলে আসে। জি স্যার। এটা কি বুঝতে পারতেছি? মানে আমি 2G। পুরা ভাইয়া। মেমোরিটার সাইজ বললাম 4 জিবি, আর হুম। একটা সেলের সাইজ হচ্ছে আমার 2 জিবি। তাহলে টোটাল সাইজকে একটা সেলের সাইজ দিয়ে যদি ভাগ করি, টোটাল সাইজকে একটা সেলের সাইজ দিয়ে যদি ভাগ করি, তাহলে এখানে কতগুলো সেল আছে সেটা বের হয়ে যাবে না? জি স্যার। বের হয়ে যাবে। তাহলে কারণ আমার 10 টাকা নিয়ে বাজারে গেলে স্যার সবগুলা যদি 2 টাকা হয়, তাহলে হ্যাঁ, ওইটা ভাগ দিলে কয়টা জিনিস নিয়ে আসতে পারবো? হ্যাঁ, ওইরকম। তাহলে এখানে আসতেছে কত? 2 বাইট 2G। নিচে আছে, উপরে আছে 4 জিবি। তো বাইট বাইট গেল, বাইট কাটা। আর 2 দিয়ে 4কে কাটা দিলে 2, আর জি থাকতেছে 2G। হুম। এবার জি সমান আমরা কি জানি? জি সমান হচ্ছে 2 টু দি পাওয়ার 30। জি সমান 2 টু দি পাওয়ার 30। কিভাবে? 2 to the power 30। ওই যে জি সমান কিভাবে হিসাব করছি, ওই যে একটু আগে হিসাব করলাম না, জি স্যার। 1 জি 1। মানে হয়েছে 1024 24 এম, মানে মেগা। মেগা। 1024কে আবার কি লেখা যায়? 2 টু দি পাওয়ার 10 জি স্যার। মেগা। আবার 1 মেগা সমান হচ্ছে আমার জি টু স্যার। টু টু দি পাওয়ার 10 ইন্টু 2 টু দি পাওয়ার 10 কিলো। আবার 2 টু দি পাওয়ার 10 কিলো, এই যে এইখানে, তাহলে ওই যে ওটা স্যার 30 যোগ হয়ে যাবে সবগুলা টু টু মিলে। দি পাওয়ার 20 কিলো। এখন কিলো থেকে আবার বাইটে নিলে আসে কত? 2 টু দি পাওয়ার 20 ইন্টু 2 টু দি পাওয়ার 10, 2 to the power 10। এত বাইট সমান হচ্ছে আমার 2 টু দি পাওয়ার 30 30 বাইট। তাহলে আমি বাইট। জি সমান কি লিখতে পারি? 2G সমান কি 2 লিখতে to the পারি? power 30। এখানে জি সমান লিখতে পারি 2 টু to টু দি the power পাওয়ার 30। 30, আর সাথে একটা 2 আছে, এই যে একটা 2 আছে, এই 2। হুম হুম। 2 এর পাওয়ার দেওয়া যায় 1, সমান কত আসতেছে? 2 টু দি পাওয়ার 31। তাহলে 2 টু দি পাওয়ার 31টা One। যদি আমার সেল থাকে, 2 টু দি পাওয়ার 31 সংখ্যক যদি আমার সেল থাকে, তাইলে সেলের যে অ্যাড্রেসগুলো হবে, মেমোরির লোকেশনের যে অ্যাড্রেসগুলো হবে, সেগুলো কত বিটের হবে?
টু টু দি পাওয়ার, ও তাহলে অ্যাড্রেস গুলো হবে 31 স্যার। 31 বিট। বুঝতে পারছি? 31 জি স্যার। বিটের এক একটা অ্যাড্রেস। হুম, এখান থেকে আছে। ঠিক আছে? জি স্যার। আর যদি মেমোরি রিপ্রেজেন্টেশন মানে এইটার পরে এইখানে আসবে আর কি। এটা আবার আলাদা একটা জিনিস করা আছে। মেমোরি রিপ্রেজেন্টেশন হবে 2G ইন্টু 1 ওয়ার্ড। কারণ 2G হচ্ছে আমার কি টোটাল নাম্বার অফ সেল। আর একটা সেলের ক্যাপাসিটি কত? একটা সেলে থাকতে পারে একটা ওয়ার্ড। একটা ওয়ার্ড সমান ও বলে দিছে 2 বাইট। জি স্যার। তাহলে 2G ইন্টু 2 বাইট। এইভাবে আমরা মেমোরি রিপ্রেজেন্টেশনটা দেখাতে পারি। ওকে। এরপর এখানে একটা পার্থক্য দেয়া আছে। আমরা যে র্যাম ব্যবহার করি সেই র্যামগুলো হয় স্ট্যাটিক র্যাম আর ডাইনামিক র্যাম। তো স্ট্যাটিক র্যাম আর ডাইনামিক র্যাম কি? স্ট্যাটিক র্যাম হচ্ছে আমার তৈরি হয় ফ্লিপ ফ্লপ দিয়ে। আমরা জি স্যার। মনে রাখবো যে হচ্ছে একটা ফ্লিপ ফ্লপ একটা বিট স্টোর করতে পারে। একটা ফ্লিপ ফ্লপ একটা বিট স্টোর করতে পারে। স্টোর আর করতে পারে। ডাইনামিক র্যাম তৈরি হয় ক্যাপাসিটর দিয়া। যেখানে ক্যাপাসিটর। একটা ক্যাপাসিটর একটা মাত্র বিট স্টোর করতে পারে, কিন্তু সেইটা স্টোর করে ইলেকট্রিক্যাল সিগন্যাল হিসেবে, কারেন্টের সিগন্যাল হিসেবে আচ্ছা। স্টোর করে। এই স্ট্যাটিক র্যামে আমার কোনো রিফ্রেশমেন্ট দরকার পড়ে না। মানে আমরা যে কম্পিউটার অনেক সময় রাইট ক্লিক করে রিফ্রেশ করি না, এখানে জি স্যার। মেমোরিটারে রিফ্রেশ করার দরকার পড়ে না। কিন্তু ডাইনামিক র্যামে এমনি এমনি করি স্যার না? হ্যাঁ বুঝি নাই। মানে এটার কোনো প্রয়োজন নাই আমরা যে করি? ও, না দরকার নেই, ওইটা দরকার নেই। বাট আমি আর কি বোঝানোর জন্য আর কি ওইটা টানছি, কিন্তু ওটা ওটা অন্য হিসাব। আচ্ছা আচ্ছা, এই স্ট্যাটিক র্যামে আচ্ছা। কোনো রিফ্রেশমেন্ট দরকার পড়ে না, কিন্তু ডাইনামিক র্যামে সমস্যা আছে। ডাইনামিক র্যামে কি হয়, যেহেতু আমি ইলেকট্রিক্যাল চার্জ স্টোর করতেছি, চার্জটা আস্তে আস্তে ডিসচার্জ হয়ে যায়। যেমন ব্যাটারি চার্জ আস্তে আস্তে কমে যায়, ওরকম হ্যাঁ চার্জটা হ্যাঁ হ্যাঁ ডিসচার্জ স্যার, হয়ে যায়। কমতে থাকে। তো চার্জ যদি ডিসচার্জ হয়ে যায়, তখন কি হতে পারে, ডেটা কি হয়ে যেতে পারে, হারাই যেতে পারে। ডেটা ক্যান বি লস্ট। এজন্য আমরা কি করি, একটা পিরিয়ডিক রিফ্রেশ, অর্থাৎ একটা নির্দিষ্ট টাইম পর পর আমরা র্যামটাকে রিফ্রেশ করি। নতুন করে রিফ্রেশ করলে ওর সিগন্যালগুলো ঠিকঠাক থাকে, হারায় যায় না। তার মানে এখানে রিফ্রেশমেন্ট লাগে, আর এখানে রিফ্রেশমেন্ট লাগে না। না না। যেহেতু এখানে রিফ্রেশমেন্ট লাগে না, সেহেতু এটা অনেক বেশি ফাস্টার হয়, কিন্তু আবার একই সাথে খরচ বেশি। খরচ বেশি। আর ডাইনামিক র্যামে যেহেতু আমার রিফ্রেশমেন্ট লাগে, এবং রিফ্রেশমেন্টের সময় আমি কোনো রিড রাইট অপারেশন র্যামের ভিতরে করতে পারি না, সেহেতু এইটা স্লো হয়ে যায়। এবং স্লো হওয়ার কারণে আবার একই সাথে আমরা বলতে পারি যে এটা আবার লেস এক্সপেন্সিভ। যেটা ফাস্টার ওটা এক্সপেন্সিভ হবে, আর যেটা স্লো এটা অবশ্যই লেস এক্সপেন্সিভ হবে। আর স্ট্যাটিক র্যামটা আমরা ক্যাশ মেমোরির জন্য ব্যবহার করি, আর ডাইনামিক র্যামটা হচ্ছে আমরা মেইন মেমোরির জন্য ব্যবহার করি। তাহলে ক্যাশ মেমোরিতে যেটা আছে ক্যাশ হিসেবে ইউজ করি, সেটা আসলে এক ধরনের র্যাম, বাট এটা আছে স্ট্যাটিক র্যাম। আচ্ছা আর হচ্ছে মেইন মেমোরি বলতে আমরা যে ডাইরেক্ট যে র্যামকে বুঝি, সেটা আসলে ডাইনামিক র্যাম। আচ্ছা আচ্ছা স্যার, বুঝতে পারছি। তাহলে এটা কি রিফ্রেশ দেওয়া হয়? হ্যাঁ, ডাইনামিক র্যামে রিফ্রেশ লাগে, স্ট্যাটিক র্যামে রিফ্রেশটা লাগে না। আর লাস্ট হচ্ছে স্ট্যাটিক র্যাম যখন আইডল থাকে, অর্থাৎ স্ট্যাটিক র্যামে কোনো রিড রাইট অপারেশন হইতেছে না, তখন ও খুবই কম পাওয়ার কনজাম্পশন করে। কিন্তু যখন রিড রাইট অপারেশন হয়, তখন অনেক বেশি পরিমাণে পাওয়ার কনজাম্পশন করে। তো নেই। দেখবা যে যখন প্রসেসর অনেক বেশি কাজ করতেছে বা তুমি অনেক বেশি লোড দিচ্ছ, তখন ক্যাশের উপর চাপ পড়ে বেশি, ক্যাশে তখন রিড রাইট অপারেশন বেশি হয়। এর জন্য তখন দেখবে যে চার্জটাও খুব তাড়াতাড়ি এখান থেকে কমতে থাকে। আমার চার্জটা আস্তে আস্তে কি হয়, কমতে থাকে। কিন্তু রেন্ডার করা সময়। মানে এটা আর কি অনেক বেশি পরিমাণ চার্জ তখন টানতে থাকে, পাওয়ার আচ্ছা আচ্ছা। কনজাম্পশনটা বাইরে যায়। আর ডাইনামিক র্যামের ক্ষেত্রে, ডাইনামিক ডি র্যামের ক্ষেত্রে বলতেছে, যখন আইডল অবস্থায় থাকে, অর্থাৎ র্যামে এটার মধ্যে কোনো ধরনের রিড রাইট অপারেশন করতেছি না, তখন ও
ওই আগে যা ডেটা আছে বা ডেটা থাকুক বা না থাকুক, র্যামটাকে একটু পর পর যেহেতু আমি রিফ্রেশ করি, সেহেতু এইটা আমার কি করে অনেক বেশি পরিমাণে পাওয়ার নিতে থাকে। ওর একটু পর পরই পাওয়ারটা আবার সাপ্লাই দেওয়া লাগে, ভালো মতো রিফ্রেশ করানো লাগে, মানে এক্সট্রা কিছু কাজ করানোর জন্য। ওরে ওর যখন আইডিয়াল থাকে তখন ওর পাওয়ার লাগে বেশি, পাওয়ার কনজাম্পশন বেশি। যখন কাজ করে তখন আবার পাওয়ার কনজাম্পশনটা কমে যায়। রিড রেট অপারেশন যখন কম। হয় তখন আবার পাওয়ার কনজাম্পশনও কম করে। আর এই রিড রেট অপারেশন পাওয়ার কনজাম্পশন বেশি করে। এই আইডিয়াল অবস্থায় পাওয়ার কনজাম্পশন কম করে, এবার আইডিয়াল অবস্থায় পাওয়ার কনজাম্পশন বেশি করে। এই হচ্ছে আমার পার্থক্য। আমি এটা দিছি এই কারণে, কারণ অনেক সময় এই জিনিসটা পরীক্ষায় আসতে দেখছি, এর জন্য আমি এটা দিয়ে রাখলাম, একটু বুঝাইও দিলাম, মনে থাকবে আশা করি জি স্যার। স্ট্যাটিক র্যাম আর ডাইনামিক র্যামের মধ্যে হ্যাঁ। পার্থক্য। ওকে, এই পর্যন্ত কি যা দেখেছি বুঝতে পারছি? জি স্যার, বুঝতে পারছি। সমস্যা আছে কোনো? না স্যার, এখন পর্যন্ত সমস্যা নাই, করতে বসলে বের হইতে পারে। আচ্ছা, ঠিক আছে। তাহলে এবার আহ, আমরা হচ্ছে মেমোরি অ্যাড্রেসিং এর ক্ষেত্রে যাব আর কি, যেখান থেকে আসলে ম্যাক্সিমাম ম্যাথ গুলো আসে। যদি ম্যাথ আসে তাহলে এগুলো থেকে আসে আর কি। ক্যাশ হিট, ক্যাশ মিস, এগুলো তো আমরা জানি নাকি? এগুলো কি জি দেখাইতে স্যার, হবে? পড়ছিলাম তো, বুঝছি। একবার করে স্যার রিভিউ দিয়ে যান খালি। আচ্ছা, তোমাদের হিট হবে, কম্পিউটার মিস হবে। আর্কিটেকচার কোর্সটা কি আমি নিছিলাম? হ্যাঁ হ্যাঁ স্যার, আপনি নিছেন। আচ্ছা আচ্ছা, তো ওই স্লাইডই তো, ওই স্লাইডের এখানে সুন্দর করে এগুলো দেয়া আছে। আমি ওটাই আবার রিপিট করব। ক্যাশ হিট, ক্যাশ মিস, এগুলো এখানে দেয়া আছে। জাস্ট একটু করে স্যার রিভিউ দিলেই হয়ে যাবে। আচ্ছা, ক্যাশ হিট কখন হয় আর ক্যাশ মিস কখন হয়? যখন হচ্ছে আমরা সিপিইউ তো একটা কিছু ডিমান্ড করে যে আমাকে এই ডেটাটা দাও বা এই ইনস্ট্রাকশনটা নিয়ে আসো বা এইটা লাগবে, তখন সে কি করে ক্যাশের জি স্যার। ভিতরে খুঁজে। যদি ক্যাশের ভিতরে পাওয়া যায় তখন আমরা বলি ক্যাশ হিট হয়েছে, আর যদি ক্যাশের ভিতরে না পাই তখন আমরা বলি ক্যাশ এটা মিস মিস। হয়েছে। আর ক্যাশ মিস হলে তখন খোঁজে হচ্ছে র্যামের ভিতরে গিয়ে। র্যামের ভিতরেও যদি না থাকে তাহলে আবার খোঁজে হার্ড ডিস্কে গিয়ে। ক্যাশ। ও আচ্ছা, র্যামের পরে হচ্ছে হার্ড ডিস্ক। প্রথমে খোঁজে হচ্ছে ক্যাশের ভিতরে আছে কিনা, ক্যাশের ভিতরে না থাকলে জি স্যার। তখন কি করে র্যামের ভিতরে খোঁজে যে র্যামের ভিতরে আছে কিনা, র্যাম থেকে তাহলে ক্যাশে নিয়ে আসে। আর যদি দেখে র্যামের ভিতরেও নাই, তখন কি করে, তখন হার্ড ডিস্কে যায় খোঁজা শুরু করে। যেমন দেখবা যে আমি যে এই যে পিডিএফটা ওপেন করে রাখছি, পিডিএফ এর নিচের যে পেজগুলা, সেই পেজগুলা কিন্তু এখন আমার স্ক্রিনের সামনে নাই। আমি যদি একটা টান দিই, লোড হইতে হয়তো একটু সময় লাগবে। যেমন আমি এটা এই জায়গাটার যেটা আছে, এটা যদি ধরো 100-200 পেজ হইতো, আমি যে টান দিতাম লোড হইতে একটু সময় লাগতো না? জি স্যার। মানে ওই পেজগুলা কিন্তু এখন আমাকে পাঠায় নাই। যখন আমি টান দেই, ডিমান্ড করি, তখন ওই পেজগুলা লোড হয়। ঠিক একইভাবে মেমোরি তো সব জিনিস তো দরকার পড়ে না, কারণ ক্যাশ সাইজ তো খুবই ছোট। হুম যেটা হুম। লাগে সেটা আমরা রিকোয়েস্ট করি। তো ওই খুঁজে যখন পায়, ক্যাশের ভিতরেই যদি যেটা খুঁজতেছি সেটা যদি ক্যাশের ভিতরেই পেয়ে যাই, তাহলে ক্যাশ হিট। আর যদি না পাই, তখন আমরা মেইন মেমোরিতে ক্যাশ যোগাযোগ মিস। করি। মেইন মেমোরি, যে তুমি আমার তো ক্যাশ মিস হয়েছে, অর্থাৎ আমি এখানে পাই নাই, তো তোমার কাছে আছে কিনা। তো ও দেখে যে আমার কাছে থাকলে তো ও এখান থেকে ক্যাশে পাঠাই দেয়। আর যদি না থাকে তাইলে হচ্ছে বলে যে আমারও খুঁজতে হবে কোথায়, হার্ড ডিস্কে খুঁজতে হবে। হার্ড ডিস্ক। এজন্য দেখবা যে একদম নতুন যখন আমরা একটা প্রোগ্রাম বা কোনো একটা অ্যাপ রান করি, যেমন আমি যদি হচ্ছে এই যে এটা যদি রান করি, এখন অনেকক্ষণ এই যে অনেকক্ষণ পরে আসে, তার মানে কি ওটা এটা নাই, ওটা একটু টাইম লাগবে। ওটা ক্যাশেও নাই, র্যামেও নাই, ওটা আছে কই, হার্ড ডিস্কে। হার্ড ডিস্ক। ওইখান থেকে ইনস্ট্রাকশন, প্রয়োজনীয় ইনস্ট্রাকশন লোড হয়েছে ফার্স্টে র্যামে, র্যাম থেকে যেটা এখনই এক্সিকিউট করতে হবে যে ইনস্ট্রাকশন, সেগুলো আসছে ক্যাশে। এরপরে সিপিইউ এক্সিকিউট করে আমার সামনে এটা নিয়ে আসছে। এইবার দেখো সব কিন্তু আসে নাই। এটার কাজ কি, স্ক্রিনশট নেওয়া। আমি যখন স্ক্রিনশট নেওয়াতে ক্লিক করব, এটা যখন ক্লিক করব, তখন কি করতেছে, তখন সেই ইনস্ট্রাকশনকে আবার আবার। আবার নিয়ে আসতেছে। মানে একটা প্রোগ্রাম রান করার জন্য যতটুকু দরকার ততটুকু নিয়ে আসে ক্যাশে। যদি এই যে যখনই আমি এই যে নিউতে ক্লিক করছি, ওই ইনস্ট্রাকশন ক্যাশের মধ্যে তখন নাই, শুধু। তখন কিন্তু ক্যাশ হুম। মিস হয়েছে। জি ক্যাশ স্যার। মিস হয়েছে, তখন ও র্যাম থেকে আবার বাকি ওই যে স্ক্রিনশট নেওয়ার টুকু আবার নিয়ে আসছে। এই ইনস্ট্রাকশন গুলা এখানে লোড করছে, লোড করে ও
স্ক্রিনশটটা নিছে। নেক্সট টাইম যদি আমি বলি আবার নিউ তে ক্লিক করি, তাহলে আবার কিন্তু আবার সেই ক্যাশে পাবে। এবার কিন্তু পাবে, কারণ একবার নিয়ে আসছি, ও ক্যাশে রাইখা দেবে যে আবার এই জিনিসটাকে ডিমান্ড করতে পারে, এর জন্য ক্যাশে রাখবে। যতক্ষণ পর্যন্ত ক্লোজ না করে ততক্ষণ পর্যন্ত রাখে দেবে। কতক্ষণ পর্যন্ত বুঝলাম। বা আমি যদি অন্য কোনো, যেমন মোড এইটাতে ক্লিক না করি, বা ডিলে এইটাতে ক্লিক না করি, বা অপশন এটাতে ক্লিক না করি, ততক্ষণ পর্যন্ত এই যে নিউটা করার জন্য যে ইনস্ট্রাকশন, সেই ইনস্ট্রাকশন ক্যাশের মধ্যে থাকবে। জি স্যার। সো প্রথমবার দেখবে যে সময় লাগবে, এর জন্য আমি যতবার এখানে নিউ ক্লিক করবো আমার খুব তাড়াতাড়ি কাজ হবে। আচ্ছা ঠিক আছে, এই হলো আমার ক্যাশ হিট আর ক্যাশ মিসের কাহিনী। এখন এইখানে যে ম্যাথগুলো দেওয়া আছে সেগুলো একটু যদি দেখি। যেমন এইখানে বলা আছে সাপোজ সিপিইউ রেফার্স মেমোরি, দেখতে পাইতেছো নাকি আর একটু বড় করব? দেখতে পাচ্ছি স্যার। সো এখানে বলছে 100 টাইমস। সাপোজ সিপিইউ রেফার্স মেমোরি 100 টাইমস। সিপিইউ মেমোরিকে কতবার রেফার করে, মানে কল করে? 1000, 100 সরি 100 বার কল করে। among those memory of hits, sorry number of hits is 80. কতবার হিট হয়? 80 বার। 100 বার যদি, মানে 80 বার পাইছে। 100 বার যদি হচ্ছে রেফার করে বা কল করে, তার মধ্যে 80 বার হিট পায়, তাহলে মিস হয় 20 বার। assume when a hit occurs memory access time is 10 nanosecond. যদি হিট হয়ে যায় তাহলে আমার মেমোরি অ্যাক্সেস করতে 10 ন্যানোসেকেন্ড লাগে। আর যদি মিস হয় তাইলে আমার মেমোরি অ্যাক্সেস করতে 100 ন্যানো সেকেন্ড লাগে, কারণ ওই যে আবার যেহেতু ক্যাশে নাই, র্যামের থেকে খুঁজে নিয়ে আসে, তো সময় একটু বেশি লাগে মিস হয়ে। ক্যালকুলেট টোটাল মেমোরি অ্যাক্সেস টাইম। টোটাল মেমোরি অ্যাক্সেস টাইমটা ক্যালকুলেট করতে বলতেছে, এবং এভারেজ মেমোরি অ্যাক্সেস টাইম। তাহলে স্যার 80 ইনটু হচ্ছে সবগুলো যেহেতু মানে 80 বার হচ্ছে হিট হচ্ছে, মানে স্যার আমি বলি, হ্যাঁ হ্যাঁ বলো। মনে করেন স্যার হিট হচ্ছে 80 বার, তো 80-র জন্য হচ্ছে আমার সময় যেটা লাগতেছে 10 ন্যানো সেকেন্ড, আর মিস হচ্ছে 20 বার, 20 বারের জন্য আমার সময় লাগতেছে 100 ন্যানো সেকেন্ড। তো সবগুলা 80 ইনটু 10 হচ্ছে, ওটা হচ্ছে হিটের জন্য আমার টাইম লাগতেছে, আর মিসের জন্য 20 ইনটু 100 টাইম লাগতেছে আমার মিসের জন্য। তো এই টোটালটাই হচ্ছে সময় 2800 ন্যানো সেকেন্ড। আর টোটাল টাইম ভাগ আমি কতবার হিট এবং মিস করছি, মানে কল হয়েছে কতবার, এটা হচ্ছে এভারেজ। এইভাবে করতে চাইলেও করা যায়, কিন্তু এইভাবে করার থেকে আমরা ফর্মুলা ইউজ করব। এভারেজ আচ্ছা টাইম আচ্ছা। লাগে হচ্ছে এইচ মানে হচ্ছে হিট, হিট ইনটু হিট করলে কতটুকু টাইম লাগে মেমোরি অ্যাক্সেস করতে। আর 1 মাইনাস এইচ মানে হচ্ছে মিস, মিস আর মিস হলে মিসের জন্য কতটুকু টাইম লাগে। তাহলে হিট হচ্ছে আমার 80 বার। হিট, এই যে হিট মানে হচ্ছে হিট রেশিও, সরি হিট মানে হচ্ছে হিট রেশিও। রেশিও কতবার আসতেছে? নাম্বার অফ হিটস ডিভাইড বাই টোটাল অ্যাক্সেস। আমি 100 বার অ্যাক্সেস করলে 80 বার হিট হয়, তাহলে এইটাই হচ্ছে আমার হিট রেশিও। হিট রেশিও ভাগ করলে আসে 0.8। আর যদি হিট হয় তাহলে আমার মেমোরি অ্যাক্সেস করতে সময় লাগে 10 ন্যানো সেকেন্ড। আর যদি হিট না হয়, মিস হয়, তাহলে মিস হইতে কত টাইম লাগে? এটারে আমরা চাইলে 20 ভাগ 100 করতে পারতাম, তাহলে মিস রেশিও বের হইতো। অথবা 1 মাইনাস এইচ অর্থাৎ হিট রেশিও করলেও একই রেজাল্ট আসে। তো এইটা আর হচ্ছে ইনটু মিস টাইম, মিস টাইম হচ্ছে আমার 100, তো এটা হচ্ছে আমার এত ন্যানো সেকেন্ড। তারপরে আছে এখানে একটা ম্যাথ দেয়া আছে, এই ম্যাথটা স্ক্রিনশট নিয়ে রাখো। এটা মনে হয় দিছিলাম, স্লাইড তোমাদের দেয়া আছে না? স্যার ক্লাসরুমে কোথায়? এটা তো ক্লাসরুম স্যার ইয়েতে নিছে। তুমি এটা স্ক্রিনশট নিয়ে রাখো, এই ম্যাথটা করবা। জি স্যার নিচ্ছি। ওয়েট। নিছি। এরপরে দেখো এখানে সাইমালটেনিয়াস অ্যাক্সেস আর হচ্ছে হায়ারার্কিক্যাল অ্যাক্সেস। সাইমালটেনিয়াস অ্যাক্সেস হচ্ছে রিকোয়েস্ট ফর ইচ
রিকোয়েস্ট ফর ক্যাশ মেমোরি অ্যান্ড মেইন মেমোরি আর জেনারেটেড সাইমালটেনিয়াসলি। আর হায়ারার্কিক্যাল হচ্ছে অনলি ফাস্টার মেমোরি ইজ অ্যাক্সেসড, that means CPU first access cache memory, and when there is a miss, then CPU access main memory. সাইমালটেনিয়াস অ্যাক্সেস হচ্ছে সিপিইউ ক্যাশ এবং মেইন মেমোরি বা র্যাম দুইটাকে একই সাথে অ্যাক্সেস করে। অ্যাক্সেস করব। আর হায়ারার্কিক্যাল মানে হয়েছে হায়ারার্কি মেনটেন করবে, অর্থাৎ আগে এইটারে বলবে, যদি না পায় তখন এইটারে বলবে। হুম। তাহলে যদি একই সাথে করে তাহলে সাইমালটেনিয়াসলি হইলে আমার হচ্ছে ফর্মুলা হচ্ছে এইটা, এইচ হিট রেশিও ইনটু ক্যাশ মেমোরিতে অ্যাক্সেসের টাইম প্লাস মিস রেশিও ইনটু এমএম মেইন মেমোরিতে অ্যাক্সেসের টাইম। টাইম। হায়ারার্কিক্যাল হইলে হিসাবটা হবে ভিন্ন। হায়ারার্কিক্যাল হইলে হচ্ছে হিট রেশিও ইনটু, হিট হইলে ক্যাশ মেমোরি, ক্যাশে হিট হয় তাহলে ক্যাশ মেমোরিতে অ্যাক্সেস করার টাইম, এইচ ইনটু টিসিএম। আর যদি মিস হয়, মিস কখন হয়, ক্যাশ মেমোরিতে হিট করছে পায় নাই, তার মানে ক্যাশ মেমোরির টাইম, এরপরে আবার মেইন মেমোরিতে অ্যাক্সেস করছে, মেইন মেমোরির টাইম, এই দুই টাইমের যোগফল ইনটু মিস রেশিও। এইভাবে করে আমার হায়ারার্কিক্যালের হিসাব করতে হবে। এটা প্রশ্নে বলে দেওয়া থাকবে কোন ধরনের অ্যাক্সেস হইতেছে। যেমন এটাতে বলছে কি, এটা আচ্ছা ঠিক আছে, দেখি এটাতে কি বলছে। এ টু লেভেল হায়ারার্কি, এ টু লেভেল হায়ারার্কি একটু দেখো, আমরা এখানে ফর্মুলাটাকে একটু ছোট বানাই ফেলছি, কারণ তুমি এই ফর্মুলাটা দেখলে তখন আবার বলবো যে এইটা কোথা থেকে আসবে। এই ফর্মুলাটা এখান থেকে আসছে, আমরা এইটা যেটা আছে সেটা লিখছি, তারপরে টিসিএম দিয়ে এটাকে গুণ করলে কি আসে, ওয়ানের সাথে টিসিএম গুণ করলে টিসিএম, আর এইচ এর সাথে গুণ করলে এইচটিসিএম, আর টিএম দিয়ে 1 কে গুণ করলে টিএমএম, আর এটা দিয়ে এস এ গুণ করলে এইচটিএম। তো এখানে এই এইচটিসিএম আর এইচটিসিএম পজিটিভ আর নেগেটিভ আছে, এই দুইটা বাদ চলে যায়, তাহলে থাকছে টিসিএম, টিসিএম রাখলাম। আর এই যে টিএমএম আর এইচ ইন্টু টিএমএম, এখান থেকে আমরা কি কমন নিতে পারি, টিএমএম, তো টিএমএম কমন নিলে থাকতেছে 1 মাইনাস এইচ। জি স্যার, তাহলে এইটা আমরা হায়ারার্কিক্যালের জন্য ব্যবহার করতে পারি। তো দেখো এখানে কি বলছে, ইন এ টু লেভেল হায়ারার্কি, তার মানে বুঝতেই পারতেছো কোনটা লাগবে, নিচেরটা লাগবে। if the top level has an access time 10 nanosecond, আর বটম টপ লেভেল বলতে বুঝাইতেছে ক্যাশ, আর বটম লেভেল বুঝাইতেছে মেইন মেমোরি। তাহলে ক্যাশে অ্যাক্সেস করার টাইম হচ্ছে 10 ন্যানোসেকেন্ড, আর মেইন মেমোরিতে অ্যাক্সেস টাইম হচ্ছে 60 ন্যানোসেকেন্ড। What is heat rate on top level required to give an average access time of 15 nanosecond? অর্থাৎ এভারেজে যদি আমার 15 ন্যানোসেকেন্ড করে লাগে, তাইলে আমার ক্যাশের যে আমরা অ্যাক্সেস করি সেই ক্যাশের আচ্ছা হিট রেশিও, ক্যাশে যে অ্যাক্সেস করি সেখানে হিট হওয়ার সম্ভাবনা বা হিটের রেশিও বা অনুপাত এটা কত, এটা বের করতে পারছি। মানে হচ্ছে আমার দুইটা মেমোরি অ্যাক্সেস টাইম দেয়া আছে, একটা ক্যাশ মেমোরির অ্যাক্সেস টাইম 10 ন্যানোসেকেন্ড আর মেইন মেমোরির অ্যাক্সেস টাইম 60 ন্যানোসেকেন্ড দেয়া আছে। আমরা এভারেজের এতদিন এভারেজ মানে এতক্ষণ এভারেজটা হিসাব করছি যে এভারেজে কত টাইম লাগে হিট মিস মিলায়, আর এখন আমাকে এভারেজটাই দেয়া আছে, বরং আমাকে বের করতে বলা হয়েছে যে আমরা যে হিট বের করি, হিট রেশিও এইচ এর মান এটা কত হবে সেটাই সেটাই। তো টি এভারেজের মান দেওয়া আছে 15 ন্যানোসেকেন্ড, টিসিএম এর মান দেওয়া আছে 10 ন্যানোসেকেন্ড ক্যাশ মেমোরির অ্যাক্সেস টাইম, তারপরে হচ্ছে 60 ন্যানোসেকেন্ড হচ্ছে মেইন মেমোরি অ্যাক্সেস টাইম, আর 1 মাইনাস এইচ।
তো এবার ক্যালকুলেশন করলে এইচ সমান আসতেছে 0.91 এত রেশিও। বা এটা যদি দেখি 55/60 মানে 60 হচ্ছে 60 বার যদি মেমোরিকে আমি কল করি বা প্রসেসর যদি 60 বার হিট হবে মেমোরিকে কল করে 55 বার, তার মানে হিট হয় 55 বার আর বাকি 5 বার মিস হয়। মিস। ওকে, এরপরে এগুলা আপাতত থাক, এগুলো থেকে আসে না ম্যাথ। থাক সমস্যা। নেক্সট দিন হচ্ছে আমরা এটা থেকে পড়বো। কবে নেবেন? নেক্সট দিনটা আমি জানাই দিব, কারণ আমার আহ, কাজ আছে। আমি হয়তো বুধবার বুধবার নিতে পারি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তো নেক্সট দিন হচ্ছে আমরা ক্যাশ ম্যাপিং কিভাবে করে সেটা থেকে শুরু করব। ঠিক আছে।